Bismillahirrahmanirrahim. Hello everybody, welcome to my online class. I'm Mustafa Kamal, Assistant Headmaster, Moizuddin Uchcho Bidyalay, Faridpur. Dear learners and viewers, before that, I will deliver my speech about syntax, different parts of syntax. Today, I will deliver my speech about position of object. আমরা আজকে যে বিষয়টা জানতে পারবো সেটা হলো, তোমরা যারা গত ক্লাসগুলো করেছো, আমি আগেই বলেছিলাম যে সিনট্যাক্সকে তিনটা অংশে ভাগ করা যায়। তার মধ্যে এগ্রিমেন্ট, অ্যারেঞ্জমেন্ট আর গভর্নমেন্ট। তা আমরা এগ্রিমেন্টটা আগেই ক্লাসে শেষ করেছি। এখন অ্যারেঞ্জমেন্ট সেকশন চলছে। এ ব্যাপারে গত ক্লাসে আমি আমার পজিশন অফ সাবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি পজিশন অফ অবজেক্ট নিয়ে আলোচনা করব। লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, যারা এই মুহূর্তে মোবাইল সেটের সামনে বসে আছো বা ল্যাপটপের সামনে বসে আছো, আর যারা আমার ক্লাসে উপস্থিত আছো, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সিনট্যাক্স আর অ্যারেঞ্জমেন্ট অফ অবজেক্ট, সাবজেক্ট, অ্যাডজেক্টিভ অ্যান্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ নিয়ে আমি আলোচনা করব। আজকের আলোচিত বিষয় পজিশন অফ অবজেক্ট। Learners and viewers, let's us see the board. Okay, learners, here is a syntax. Yes, three hands. First one, agreement, arrangement, government. Before that, we discuss 3 points here. Today, I will discuss position of object. লক্ষ্য করো যে অ্যারেঞ্জমেন্টের মধ্যে দুইটা অপশন আছে, একটা পজিশন অফ সাবজেক্ট আর পজিশন অফ অবজেক্ট। আমরা আজকে আগের দিনে এই পজিশন অফ সাবজেক্টটা আলোচিত হয়েছিল। আজকে আমাদের আলোচিত বিষয় হলো পজিশন অফ অবজেক্ট। তাহলে পজিশন অফ অবজেক্টটা কি আমরা জানতে হবে, যে অবজেক্ট বাক্যের মধ্যে কোথায় কিভাবে বসে এবং কেন বসে এবং এর গুরুত্বটা কি আমরা বুঝতে পারবো। এখন লক্ষ্য করো যে পজিশন অফ অবজেক্টের প্রথম কথা হলো, অবজেক্ট সাধারণত ট্রানজিটিভ ভার্ব এবং পি পজিশনের পরে বসে। ট্রানজিটিভ ভার্ব এবং পি পজিশনের পরে বসে। আমরা একটু লক্ষ্য করি, যেখানে রিড হলো একটা ট্রানজিটিভ ভার্ব, ভিটি, আর এর অবজেক্ট হিসেবে ওবি, অবজেক্ট হিসেবে বুকস বসেছে। তাহলে আমরা দেখলাম যে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বুকস বসেছে। তদ্রূপ আমরা দ্বিতীয়টায় বলেছিলাম যে পি পজিশনের অবজেক্ট হয়, তাহলে আমরা দেখতে পারি হি ইজ গোয়িং টু, ইনট্রানজিটিভ ভার্ব, আর হি ইজ গোয়িং টু তারপরে স্কুলটা অবজেক্ট হিসেবে বসেছে। তাহলে লক্ষ্য করো ভাই ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস আর লার্নার, যে আমরা পি পজিশনের পরে অবজেক্ট স্কুল নিয়েছি, আর এই পি পজিশন সহ স্কুলটা তখন কি হয়ে গেছে, তখন আর ওটা নাউন নাই, ওটা অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে আমরা পি পজিশনের পরে যদি স্কুল নাউন নিই বা অবজেক্ট নিই, তাহলে এই পি পজিশন সহ এটাকে আমরা অ্যাডভার্ব ধরবো। তাহলে আমরা বলতে পারি যে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট এবং পি পজিশনের পরে অবজেক্ট বসে। এটা আমাদের প্রথম সেশন। আমরা দ্বিতীয়টাতে যদি যাই, তাহলে আমরা দেখতে পারি যে অবজেক্ট দু রকমের হয়ে থাকে। একটি ভয়েস অবজেক্ট দু রকম হয়ে থাকে, একটা হলো বস্তু কেন্দ্রিক অবজেক্ট আর একটা হলো ব্যক্তি কেন্দ্রিক অবজেক্ট। লার্নার্স, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ব্যক্তি কেন্দ্রিক অবজেক্ট কি, যেটা অস্থায়ী অবজেক্ট সেটা হলো ব্যক্তি কেন্দ্রিক অবজেক্ট। এটা কখনো সাবজেক্ট হইতে পারে, অবজেক্টও হইতে পারে। আর বস্তু কেন্দ্রিক অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন আমাদের ব্যাকরণে লিখতে গেলে, সেন্টেন্স লিখতে গেলে আমাদের ভুল হয়, সেই ভুলটার জন্য সংশোধন হয়ে যায়। তোমরা খাতায় লিখে রাখো, নোট খাতায় নোট করো
যে যদি ইনডাইরেক্ট অবজেক্ট, আমরা আগেই বলেছি ইনডাইরেক্ট অবজেক্ট মানে ব্যক্তিকেন্দ্রিক অবজেক্ট, আর ডাইরেক্ট অবজেক্ট বস্তুকেন্দ্রিক অবজেক্ট। যদি ইনডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট অবজেক্টের আগে থাকে তাহলে আমরা ধরে নিব যে বাক্যটা সঠিক আছে। তাহলে ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্টের পূর্বে যদি আগে বসে, ইনডাইরেক্ট অবজেক্ট যদি ডাইরেক্ট অবজেক্টের আগে বসে তাহলে কোনো প্রিপজিশনের বা অর্ডার নিতে হবে না। সেক্ষেত্রে আমরা লিখব যে ট্রানজিটিভ ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট, তারপরে নিব আমরা ডাইরেক্ট অবজেক্ট। যদি কোনো কারণবশত বা কোনো ভুলেই হোক বা তুমি লিখে ফেলছো ডাইরেক্ট অবজেক্ট আগে, তাহলে তোমাদের কি করতে হবে যে ইনডাইরেক্ট অবজেক্ট প্রিপজিশনের অবজেক্ট বানায় দিতে হবে। তখন একটা হলো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হলো, অপরটা প্রিপজিশনের অবজেক্ট হলো। একটু লক্ষ্য করো, আমরা দেখতে পারবো যে হি টিচেস আস ইংলিশ, এখানে দুইটা অবজেক্ট আছে, এই একটা অবজেক্ট আর ইংলিশ একটা, আস একটা অবজেক্ট ইংলিশ একটা অবজেক্ট। তাহলে এই ইংলিশ আস অবজেক্টটা হলো ব্যক্তিকেন্দ্রিক, এই জন্য এটা হলো কি ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, ইন ডিআই আর ইস ইট, ইনডাইরেক্ট অবজেক্ট। আর এটা হলো ডাইরেক্ট অবজেক্ট ইংলিশ, ডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ইনডাইরেক্ট অবজেক্ট ব্যক্তিকেন্দ্রিক আর বস্তুকেন্দ্রিকটা ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এটা এক যে ফর্মুলা আছে, টিচেস ট্রানজিটিভ ভার্বের পরে ইনডাইরেক্ট অবজেক্ট তারপর ডাইরেক্ট অবজেক্ট নিয়েছে, এখানে আর কোনো আমাদের ঝামেলার কথা নাই। কিন্তু এই কথাটাই যদি আমরা এই ডাইরেক্ট অবজেক্টটাকে আগে এবং ইনডাইরেক্ট অবজেক্টটাকে পরে নিই তাহলে কি দাঁড়ায় দেখো, হি টিচেস ইংলিশ টু আস। দেখো এই আসটা ইনডাইরেক্ট অবজেক্টটা তখন প্রিপজিশনের অবজেক্ট হয়ে গেছে, ইনডাইরেক্ট অবজেক্ট তখন প্রিপজিশন অবজেক্ট হয়ে গেছে। অর্থাৎ যদি ডাইরেক্ট অবজেক্টটা ইনডাইরেক্ট অবজেক্টের পূর্বে এসে যায় তাহলে ওই ইনডাইরেক্ট অবজেক্টটা তখন প্রিপজিশনের অবজেক্ট হয়ে যাবে, তখন ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না। আই থিঙ্ক লার্নার অ্যান্ড ভিউয়ার্স অ্যান্ড হু আর প্রেজেন্ট ইন দিস ক্লাস, তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে, আর যারা উপস্থিত আছো তারা ইঙ্গিতে তোমরা বলতে পারো, আমি ট্রাই করব তোমাদের বোঝানোর জন্য। আর যদি একান্তই না বুঝো আমি নেক্সট ক্লাসে ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে লার্নার্স এন্ড ভিউয়ার্স, লেটস সি। তাহলে আমরা 2 নম্বর বিষয়টাকে বুঝতে পারলাম, ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্টের বিষয়টা। এখন আমরা দেখব 3 নম্বরটা, যেটা নাম্বার 3 তে কি বলা হয়েছে, whom do you know। এখানে একটা জিনিস তোমরা জানো যে আমরা প্রোনাউনকে বুঝি, প্রোনাউন, সে প্রোনাউন 8 প্রকারের মধ্যে ইন্টারোগেটিভ প্রোনাউন নামে একটা প্রোনাউন আছে, যে হু, ইজ, দ্যাট, হ্যাঁ, হোয়াট, এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন। আর ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় আর এটা যদি অবজেক্ট হয়, প্রোনাউনটা যদি অবজেক্ট হয় ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা কখনো ভার্বের পরে দেখানো হয় না, এটা ভার্বের পরে দেখানো হয় না, এটা ভার্বের পূর্বে এসে বসে। একটু লক্ষ্য করো যে হোম ডু ইউ নো, তুমি কাকে চেনো। তাহলে এই হোমটা কোথায় ছিল, এখানে ছিল, হোমটা ছিল এখানে, কিন্তু আমরা ওখানে না দেখাই কোথায় দেখাইছি, আমরা আগে দেখাইছি। তাহলে বুঝতে হবে রিলেটিভ ইন্টারোগেটিভ প্রোনাউন কখনো অবজেক্ট হিসাবে শেষে বসে না, সেটা শুরুতে এসে বসে। তাহলে আমি মনে করি আমার যারা দর্শনার্থী যারা দেখছো এই মুহূর্তে, দূর থেকে দেখছো বা কম্পিউটারের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে দেখছো, এবং যারা স্থানে আমার টেবিলে আছো তারা সবাই বুঝতে পেরেছো। ওকে, লেটস সি দ্য নেক্সট সেন্টেন্স। এখানে দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট, এই বাক্যের মধ্যে একটা প্রোনাউন দেওয়া আছে হুইচ। তোমরা কি জানো যে ইন্টারোগেটিভ প্রোনাউন তো আমরা চিনলাম, রিলেটিভ প্রোনাউনও সেম। রিলেটিভ প্রোনাউন হলো দুটো বাক্যকে যুক্ত করে, দুটো বাক্যকে যুক্ত করে। তবে মনে রাখতে হবে যদি রিলেটিভ প্রোনাউন দিয়ে দুটি যুক্ত করা বাক্য থাকে সেক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনটাকে আমরা সাইলেন্ট রাখতে পারি, রিলেটিভ প্রোনাউনটাকে আমরা উজ্জ্ব রাখতে পারি। কিন্তু যদি উজ্জ্ব রাখতে না চাও তাহলে আমরা ওটাও রাখতে পারি। আমরা একটু দেখি ভালো করে বিষয়টা, তোমরা নোট বই লেখো এবং ফলো করো যে আমি কি করতে যাচ্ছি।
এখানে একটু লক্ষ্য করো, আমি একটু লিখে দিচ্ছি আবারও, পেন পেন, আর এখানে আমরা লিখলাম which I lost, তাহলে এখানে দেখো এই হুইচটা ছিল আই লস্ট হুইচ, আমি যেগুলো হারিয়েছি, তাহলে এই হারিয়েছি এইটা আমরা এখানে লিখি নাই বা এখানে ব্র্যাকেটে দিয়ে রাখার কারণ হলো এটা উজ্জ্বল থাকতে পারে বা সাইলেন্ট থাকতে পারে, ওটা না দেখানো হতে পারে। তাহলে দিস ইজ দ্য পেন আই লস্ট এরকম লেখা যায়, দিস ইজ দ্য পেন আই লস্ট। এখানে উইচ আই লস্ট এটা বলা জরুরি নয়, তবে যদি জরুরি মনে করো তাহলে ব্র্যাকেট উঠাই দিতে পারো। আর ব্র্যাকেটের আগে মনে রাখতে হবে এই রিলেটিভ প্রোনাউন সবসময় কি বসে, অ্যান্টিসিডেন্টের পরে বসে, অ্যান্টিসিডেন্টের পরে রিলেটিভ প্রোনাউন বসে। এখন কথা হলো হোয়াট ইজ অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট কি? অ্যান্টিসিডেন্ট হলো কোনো নাউন বা প্রোনাউন যাকে রিলেটিভ প্রোনাউন বিশেষিত করে, যাকে রিলেটিভ প্রোনাউন নির্দেশ করে ফলো করে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে এই পেনটা হলো অ্যান্টিসিডেন্ট, এই উইচটা রিলেটিভ প্রোনাউনটা এই পেনকে নির্দেশ করছে, এই জন্য আমরা পেনকে অ্যান্টিসিডেন্ট বলবো। তাহলে অ্যান্টিসিডেন্ট কি আমরা আবার একবার লিখে রাখি, তোমরা সবাই খাতায় লিখে রাখো যে অ্যান্টিসিডেন্ট হলো নাউন বা প্রোনাউন যাকে রিলেটিভ প্রোনাউন অনুসরণ করে, যাকে রিলেটিভ প্রোনাউন অনুসরণ করে তাকে বলবো আমরা অ্যান্টিসিডেন্ট। তাহলে এই বাক্যে হুইচ এই পেনকে নির্দেশ করছে, তাহলে পেনটা হলো অ্যান্টিসিডেন্ট। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং তোমরা খাতায় আমার কথাগুলো সুন্দর করে লিখে রাখো, তাহলে আই থিঙ্ক তোমাদের ভবিষ্যতের আর কোনো ভুল হবে না, আর তোমরা শুদ্ধ ব্যাকরণ লিখতে পারবা, শুদ্ধ বাক্য লিখতে পারবা, তোমাদের 4টা স্কিলই দক্ষতা হয়ে যাবে, স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং, টোটাল skillness you have to grow. Okay, let's the next sentences here. এখন আমি একটা জিনিস দেখাই যে তোমরা জানো যে অবজেক্ট সাধারণত ভার্বের পরে বসে, এটাই জানো, কিন্তু একটা কথা মনে রাখবা, অবজেক্টকে জোর দিলে অবজেক্ট ভার্ব সাবজেক্টের জায়গায় অবজেক্ট চলে যায়, অর্থাৎ শুরুতেই অবজেক্ট বসে। তাহলে যদি অবজেক্টকে গুরুত্ব দেওয়া হয়, ইম্পর্টেন্সি দেওয়া হয়, তাহলে অবজেক্ট শুরুতে বসে। দেখো লক্ষ্য করো যে গোল্ড অ্যান্ড সিলভার এটা অবজেক্ট ছিল। হ্যাভ আই নান, আমার কিছুই নাই, মানে এখানে বলতে পারলো আই ডু নট হ্যাভ এনি গোল্ড অ্যান্ড সিলভার, এই কথাটা বলতে পারতো, আই ডু নট হ্যাভ এনি গোল্ড অ্যান্ড সিলভার, আমার সোনা রূপা কিছুই নাই। কিন্তু যখন এটাকে আরো জোর দেওয়ার জন্য, আরো গুরুত্ব দেওয়ার জন্য, ইম্পর্টেন্সি দেওয়ার জন্য, এটা কি করতে পারে, গোল্ড অ্যান্ড সিলভারকে অবজেক্ট হিসেবে আগে দেখানো যায়, এই জন্য বলতে পারে গোল্ড অ্যান্ড সিলভার হ্যাভ আই নান, গোল্ড অ্যান্ড সিলভার হ্যাভ আই নান। এই কথা দ্বারা বোঝায় যে ওই যে সোনার উপর একটা মূল্যবান ধাতু, এই ধাতুটা তার কোনো নাই, এটাকে আরো জোরালো করার জন্য এটা সাব অবজেক্টকে আগে নিছে। তাহলে মনে রাখবা যে যদি অবজেক্টের উপর জোর দেয় তাহলে অবজেক্ট শুরুতে চলে যায় এবং এবং ভার্বের সাবজেক্টটাকে ভার্ব চলে আসে, কিন্তু এটা কিন্তু ইন্টারোগেটিভ হয় না, এটা অ্যাসার্টিভই থাকে। তো হয়তো ভাবতে পারো যে সাবজেক্টের আগে যখনই সে ভার্ব চলে গেছে, অক্সিলারি চলে গেছে, তখন এর প্রশ্ন হয়ে যাবে, না, এটা প্রশ্ন হবে না, এটা মনে রাখতে হবে অবজেক্টের উপর জোর দিলে এটা কোনো প্রশ্ন হয় না, এটা একটা শুধু বোঝানোর জন্য, এই অবজেক্টটাকে গুরুত্ব দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে গোল্ড অ্যান্ড সিলভার হ্যাভ আই নান, গোল্ড অ্যান্ড সিলভার হ্যাভ আই নান, এটা গুরুত্ব দেওয়ার জন্যই অবজেক্টকে শুরুতে দেখানো হয়েছে। সো লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, I have learned many things from the topics, position of object. So you have to study on your house and try to understand my class and how can I explain it, how can I teach you through the arrangement of position of subject, position of object, etc. So লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, তোমরা সবাই এটা প্র্যাকটিস করবা এবং কোনো সমস্যা থাকলে
কমেন্টসের মাধ্যমে আমার আগামী দিনে জানিয়ে দিলে আমার আইডি নম্বর তো সবার জানা মনে হয়, যদি জেনে থাকো তাহলে তোমরা জানাবে। আর তোমাদের সকলকে বলছি যে আমি মুস্তফা কামাল, অথর অফ দিস বুক টপ অফ দ্য এজ। সুতরাং আমার এই বইটা যদি তোমাদের সাথে থাকে, তোমরা যদি কিনতে পারো, তাহলে দেখবা যে আমার পড়ানোর ধরন, আমার বই লেখার ধরন, আমার বই এবং আমাকে পাওয়া মানে একই রকম। অর্থাৎ এই বইয়ের মাধ্যমে আমার সমস্ত পরিচিতি পেয়ে যাবা, এবং আমি কিভাবে শিখাই এবং আমার বইতে কিভাবে বলা আছে সবগুলোই পুঙ্খানুপুঙ্খভাবে বলা আছে। বইটার নাম দ্য ইজ এ টপ অফ দ্য এজ, অর্থাৎ যুগের সেরা। অর্থাৎ যে বইতে খুঁজে অন্য কিছু পাবা না, আমার বইতে অবশ্যই অবশ্যই পাবা। আর যেখানে সমস্যা আছে সেই সমস্যার সম্বন্ধে আমাকে অবগত করবা, তাহলে তোমরা যেমন উপকৃত হবা, এবং আমি অলসো যে বই সম্বন্ধে আরও কিছু লিখতে পারি। আরও যেহেতু আমি একজন রাইটার, আমি প্রতিনিয়ত লিখছি এবং আরও বইটাকে ইমপ্রুভ করতে পারি। লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, ইউ হ্যাভ টু buy books, such type of books of top of this written by Mustafa Kamal. So no more today, see you later, bye.